TV9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে আত্রি। প্রথমেই বলবো, যারা বাড়িতে আছেন খুব প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বেরোবেন না, কারণ আজকে আমরা যেভাবে ভয়ানক পরিস্থিতিতে রাস্তায় বেরিয়েছি, আত্রেই বলুন আমি বলুন, ভয়ানক অবস্থা রাস্তার। বিভিন্ন জায়গায় প্রচুর জল জমে গিয়েছে। তার উপর হ্যাঁ, জল নামানো কাজ হলেও প্রতিনিয়ত বৃষ্টিটা হচ্ছে, তাই সমস্যায় পড়তে হচ্ছে প্রত্যেককে। এবং সপ্তাহে প্রথম দিন সোমবার, তাই দুর্যোগে স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। আবহাওয়া দপ্তর সতর্কতা আরও বাড়াচ্ছে। আজ গোটা দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টি, কমলা সতর্কতা কলকাতাতেও। কলকাতার অবস্থা দেখছেন, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি তো আপনাদেরকে। উত্তর কলকাতা বলুন, মধ্য কলকাতা বলুন, দক্ষিণ কলকাতা বলুন, প্রত্যেকটা জায়গার একই অবস্থা। এবং অফিস পাড়ায় একেবারে ভয়ানক অবস্থা। এখন বাজার পর্যন্ত বসতে পারেনি, সবজি ভেসে যাচ্ছে। টনটনিয়ার ছবি দেখছেন, হ্যাঁ টনটনিয়াতে বৃষ্টি হলে জল জমে। তার ওপর ভাবুন যে গতকাল রাত থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায়, আজ সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তাই সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থা, এটা সকাল 11:30টার ছবি দেখাচ্ছি। বৃষ্টি বাড়লে আরও অবস্থা কিন্তু ভয়ানক। আমরা সবার প্রথমে আরজি করের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আরজি কর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, আরজি করে একটা সমস্যা দেখি যে অন্যান্য সময় বৃষ্টি হলে একেবারে এমার্জেন্সি পর্যন্ত জল চলে যায়। মানে আজ তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, গতকাল রাতেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। আজ এই মুহূর্তে আরজি করের অবস্থাটা তোমার মাধ্যমে জানতে চাইবো। দেখো আরজিকর হসপিটালের একদম মেন গেট থেকে আমি আমার সহকর্মী দেবব্রতকে বলবো দেখানোর জন্য। মেন গেট থেকে একাডেমিক বিল্ডিং পর্যন্ত পুরোটাই কিন্তু কার্যত জলমগ্ন। এবং আমরা নবজাতক যে প্রসূতি বিভাগ রয়েছে সেখানেও আমরা দেখলাম তার সামনে পুরো জলমগ্ন অবস্থায় রয়েছে। রোগীর পরিবার পরিজনরা তারা কিন্তু বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ছেন, কেউ বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার সহকর্মীকে বলবো দেখানোর জন্য। ঠিক এই সাইডটায় দেখুন, রোগীর পরিবার পরিজনরা তারা কিন্তু একটা সাইডে কার্যত যেখানে দাঁড়ানোর জায়গা নেই সেখানে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে আছে। এবং এবং এখানে কিন্তু পুরো পরিষেবা কিন্তু। হ্যাঁ দেবব্রত, আজ বাইরে বৃষ্টি হচ্ছে তো বিভিন্ন জায়গায় এই যান্ত্রিক সমস্যাগুলো দেখা যাচ্ছেই। বেশ কিছু জায়গায় খুব অডিও সমস্যা হচ্ছে, কিন্তু আমরা আপনাদের সেই পরিস্থিতি তুলে ধরছি যে জল নামানো কাজও যেমন একদিকে চলছে, কিন্তু জল জমছেও। আচ্ছা, আর আরও বৃষ্টি হবে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে, ফলে নাকাল আরও হতে হবে। আর বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। যারা আমরা অফিসে এসেছি বা অফিসে যারা আপনারা পৌঁছতে পেরেছেন কোনো মতে, আপনারা প্রত্যক্ষ করেছেন যে কি অবস্থা রাস্তাঘাটের। এরপর অফিস থেকে আবার বাড়ি ফেরাটা যথেষ্ট দুর্ভোগের হতে চলেছে, কারণ আরও বৃষ্টি হবে। বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি, যেগুলো কলকাতা বা শহরতলির যে সমস্ত জায়গায় মূলত বৃষ্টি হলে ডুবে যায়, সেই সমস্ত জায়গাতে একই ছবি। আচ্ছা, আরজি করেই আমরা যাই। দেবব্রত আমাদের সঙ্গে আছে। দেবব্রত, তুমি যেটা আরজি করে ছবি দেখাচ্ছিলে, হাসপাতালের দুর্ভোগের ছবি, কি যারা পরিজনরা আসছেন কি বলছেন, তাদের কতটা অসুবিধা হচ্ছে? দেখুন, আমরা রোগীর পরিবার পরিজনদের সাথে কথা বলবো। দাদা, কি অসুবিধা হচ্ছে এই জলের মধ্যে? দেখছি আপনি হাতে খাবার নিয়ে যাচ্ছেন রোগীর বাড়ির জন্য। ও ম্যাডাম ने খাবার জন্য। এই যে আমি এই মুহূর্তে আমার সহকর্মীকে দেখাতে বলবো কার্যত এদিক থেকে মেন গেট, আর এই মেন গেট থেকে সোজা যদি আমি দেখানোর চেষ্টা করি, ঠিক ডান দিকে রয়েছে একাডেমিক বিল্ডিং এবং তার পাশে প্রসূতি বিভাগ এবং হোস্টেল, বয়েজ হোস্টেল রয়েছে। পুরো এই যে মেন এন্ট্রান্সটা পুরোটাই কিন্তু কার্যত এখানে জলমগ্ন অবস্থায় রয়েছে। এবং একাধিক গাড়ি, অ্যাম্বুলেন্স তারা কিন্তু জলের মধ্যে কার্যত, এবং রোগীর বাড়ির পরিবার পরিজনরা কিন্তু এখানে তারা অসুবিধার মধ্যে পড়ছেন। কেউ বিভিন্ন দোকান যেগুলো রয়েছে সেখানে আশ্রয় নিয়ে আছেন, এবং ওপিডিতে লম্বা লাইন দিয়ে কেউ দাঁড়িয়ে আছেন এখানে তারা। একদম জল পেরিয়ে দেবব্রত অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করছে, কারণ বিভিন্ন জায়গায় এক একটা জায়গায় তো এক এক রকম অবস্থা। সামনের দিকে এতটা জল দেখা যাচ্ছে, ভেতরের দিকে হয়তো জলটা কম থাকবে। সেখানে যদি রোগীর পরিজন থাকে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হবে। তবে চিংড়িঘাটার ছবিটা আজকে, মানে হ্যাঁ বৃষ্টি তো হচ্ছে, প্রচণ্ড জ্যাম। কারণ বাইপাসে একটা সমস্যা ভীষণভাবে আশ্রয় দেখা যায়, সেটা হচ্ছে রাস্তা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সপ্তাহে একদিন করে রাস্তা ঠিক হচ্ছে, কিন্তু আবার বৃষ্টি হচ্ছে, আবার রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। আরও সমস্যা তৈরি হয় মেট্রোর প্রকল্পের কাজগুলো থাকার জন্য, সেই জায়গাগুলো যন্ত্রণার হয়ে দাঁড়িয়েছে। তো এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কিছুক্ষণ আগে সল্টলেক সেক্টর 5 থেকে যে ছবিটা তুলে ধরেছিলেন সেটা আপনাদের দেখায়, দেখুন।
গোটা আকাশ কার্যত কালো করে রয়েছে। আর সেক্টর 5-এর এখন যে অবস্থা, কোনটা রাস্তা আর কোনটা পুকুর তুমি আলাদা করতে পারবে না। এই তথ্য প্রযুক্তি তালুকের অবস্থাটা একবার তুমি দেখো। আমি এই মুহূর্তে সেক্টর 5-এর ওয়েবেল মোড়ের কাছে দাঁড়িয়ে রয়েছি। দেখো, আমি তোমাকে কতটা একবারে দেখাতে পারবো মধুকল্পিতা আমি জানি না, কারণ অবস্থা যথেষ্ট এখানে প্রতিকূল, কিন্তু তাও দেখানোর চেষ্টা করছি। যতদূর এখান থেকে চোখ যাচ্ছে, মানে ওয়েবেল মোড় থেকে যতদূর চোখ যাচ্ছে এসডিএফ পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ। এসডিএফ থেকে ডান দিকে ঘুরলে নিকো পার্ক পর্যন্ত, এবং নিকো পার্ক থেকে চিংড়িঘাটা পর্যন্ত কিন্তু অবস্থাটা কার্যত একই। একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যখন পাশ দিয়ে একটা করে গাড়ি যাচ্ছে। দেখো, আমার যা হাইট তাতেও আমার প্রায় অর্ধেক হাঁটুর পর্যন্ত প্রায় জলে ডুবে গেছে। এবার তুমি সামনের ছবিটা দেখো, মানে ওয়েবেল মোড় থেকে যে রাস্তাটা কলেজ মোড়ের দিকে যাচ্ছে বা তারপরে যেটা নিউ টাউনের দিকেও চলে যাচ্ছে সেই রাস্তাটাও দেখো, সেখানেও কোনটা রাস্তা কোনটা পুকুর আলাদা করতে পারবে না। দেখো মধুকল্পিতা, একটা উদ্বেগ কিন্তু থাকেই, সেটা হচ্ছে এমনিতেই এই গোটা বর্ষাতে শহর কলকাতার রাস্তায় বেশ কিছু খানাখন্দ তৈরি হয়েছে। এবার তার উপরে যখন এই রকম জল জমে যাচ্ছে, তখন কোনটা রাস্তা আর কোনটা গর্ত আলাদা করা যাচ্ছে না, যার ফলে যারা টু হুইলার চালাচ্ছেন বা যারা ছোট গাড়ি চালাচ্ছেন, যেমন দেখো অটোটা চলছে এই মুহূর্তে, অটোর অবস্থা দেখো একবার, দেখো অটোটার কি অবস্থা, দেখো কতটা জল ডুবে গেছে, দেখতে পাচ্ছ। তার ফলে কোনটা খানাখন্দ আর কোনটা রাস্তা যেহেতু আলাদা করা যাচ্ছে না, তার ফলে এখানে কিন্তু উদ্বেগটা আরও বেশি। পাঠানো প্রতিবেদন আমরা দেখছিলাম মাত্রই। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি কমলেশ রয়েছে, এই সেক্টর 5 থেকেই রয়েছে। কমলেশ, সেক্টর 5-এর যে ছবিটা দ্বীপ দেখাচ্ছে বা তুমিও দেখতে পাচ্ছ, আমরা প্রত্যেকে ওই রাস্তা দিয়ে অফিসে এসেছি। আজকে রীতিমতো না প্রাণ হাতে করে অফিসে এসেছি, মানে কোথায় বড় গর্ত রয়েছে কোথায় ছোট গর্ত রয়েছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। স্কুটার একেবারে টুকটুক করে চালাতে চালাতে এসেছি। ফেরাটা কি শান্তির হবে, না এই আবহাওয়াটা বজায় থাকবে? কি গোটা বাংলায় কি পূর্বাভাস রয়েছে? দেখো, গভীর নিম্নচাপের যে রক্তচক্ষু দক্ষিণবঙ্গে আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছিলেন, সেই গভীর নিম্নচাপ এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গের ওপরেই রয়েছে এবং কলকাতার খুব কাছেই, সকাল থেকে কলকাতার ওপরেই এই নিম্নচাপ ছিল। এই মুহূর্তে কলকাতার খুব কাছেই মাত্র 30 কিলোমিটার পশ্চিম দিকে এই নিম্নচাপ রয়েছে। বর্ধমান থেকে নিম্নচাপের দূরত্ব বড় জোর 70 কিলোমিটার, এবং এই নিম্নচাপের যে অভিমুখ সেটা দক্ষিণবঙ্গের ওপর থেকে এই নিম্নচাপ আস্তে আস্তে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে সরবে। ফলে দক্ষিণবঙ্গের একটা বড় অংশের ওপর দিয়ে এই নিম্নচাপ যাবে। সাধারণত নিম্নচাপের যে দক্ষিণ পশ্চিম দিক সেই প্রান্তে অনেক বেশি বৃষ্টি হয়, এবং এই নিম্নচাপ যেহেতু কলকাতা থেকে প্রায় বাংলাদেশ বর্ডার ছুঁয়ে আসানসোল দুর্গাপুর এই অঞ্চলটা পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে, সেই কারণে নিম্নচাপের একটা বড় অংশ নিম্নচাপের যে দক্ষিণ পশ্চিম দিকে আমাদের দক্ষিণবঙ্গ পড়ে যাবে। এবং সেই কারণেই আবহাওয়াবিদরা আজকে দক্ষিণবঙ্গের সব জেলায়, লাস্ট যে আপডেট আবহাওয়াবিদরা দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর, দক্ষিণবঙ্গের সব জেলাতে আজকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, অর্থাৎ একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে যেতে পারে। এবং মানুষের বুঝতে সুবিধা হবে কোন কোন জেলায় সবথেকে বেশি আশঙ্কা রয়েছে বৃষ্টির, কমলেশ? দেখো, কমলা সতর্কতা যদি বলা যায়, কলকাতা সহ কলকাতার আশপাশের সমস্ত জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম যেখানে এবছর বৃষ্টি খুব কম, সেখানেও এই নিম্নচাপ বৃষ্টি দেবে। এবং লাল সতর্কতা যেটা রয়েছে সেটা হলো এই মুহূর্তে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানেও এবার বৃষ্টি বেশ কম। পুরুলিয়াতে এখনও প্রায় 30% ওপরে ঘাটতি রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন যেহেতু নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে যাবে, তাই ঝাড়খণ্ডের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে চরম ভারী বর্ষণের লাল সতর্কতা, অর্থাৎ একদিনে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হয়ে যেতে পারে, যেটা কদিন আগে আমরা সোমবারের দিন যেমন কাটলো, দুপুরও সেরকম কাটবে, বিকেলও সেরকম, সন্ধ্যেও সেরকম, রাতও সেরকম, দুর্যোগের মধ্যেই গোটা দিনটা কাটছে, তাই তো? আজকে সারাদিনই এই বৃষ্টি কম বেশি চলতে থাকবে, কোথাও বৃষ্টি কমবে কিন্তু আবার বৃষ্টি হতে পারে, কোথাও বেশি মুষলধারায় বৃষ্টি হবে, এবং আগামীকাল বৃষ্টি এই কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে খানিকটা কমতে পারে। তবে কালও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে। আর ভালো ওয়েদার পেতে পেতে হয়তো বুধবার, তার আগে নয়,
শর্মিষ্ঠা। কমলেশ, এবার একটুখানি শুধুমাত্র তুমি কলকাতাটা একটু ব্যাখ্যা করো, কারণ যারা কষ্ট করে অফিস পৌঁছে গেছি, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে ফিরতেও তো হবে, আর কিছুক্ষণ পরই মানে অফিস ফেরার টাইম হবে, আমরা না হয় একটু পরের দিকে বেরোবো, কিন্তু যারা সরকারি কর্মী রয়েছে, যারা 9টা 5টা কাজ করেন, তাদেরকে তো বেরোতে হবে। মানে কলকাতার একটুখানি স্পেসিফিক অবস্থা বলো তো, কারণ বাইরে ভয়ানক অবস্থা, তুমিও সাক্ষী। দেখো, কলকাতায় আজকে যারা এই মুহূর্তে রাস্তায় রয়েছেন বা একটু পরে যারা অফিস থেকে বাড়ি ফিরবেন, তারা ভয়াবহ ভোগান্তির মুখে পড়বেন, এটা নিশ্চিতভাবেই বলা যায়। তার কারণ অনেক রাস্তাতেই জল দাঁড়িয়ে গেছে, আরও বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন কলকাতায় আজকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে যেতে পারে এবং প্রতি ঘন্টায় 20 মিলিমিটার থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। যদি অল্প সময় এর চেয়েও বেশি বৃষ্টি হয় তাহলে বহু রাস্তাতেই জল দাঁড়িয়ে যেতে পারে এবং জল দাঁড়ালে যেটা খুব স্বাভাবিক সেটা হচ্ছে জ্যাম হয়ে যাচ্ছে, অনেক আন্ডারপাস বন্ধ করে দিতে হতে পারে এবং জোয়ার যদি থাকে কলকাতা শহরে, মানে গঙ্গা যদি জোয়ার থাকে, সেই সময় কলকাতা শহরে যদি অনেক বেশি বৃষ্টি হয় তাহলে জল নামতে অনেক দেরি হতে পারে এবং কলকাতাবাসীকে তো এখন অনেকটা ক্যাব বাইকের উপর নির্ভর করতে হয়। আজকে কিন্তু সমস্ত ভাড়া একেবারে নেপোয় মারে দই যাকে বলে, সমস্ত ভাড়া বহু গুণ। আবার রিকোয়েস্ট পর্যন্ত নিচ্ছে না। আমি তো এই সেক্টর 5 চত্বরের কথা বললাম, উত্তর কলকাতার দিকটা যে কি ভয়ানক অবস্থা হয় সেটা আত্রেই বলতে পারবে, কারণ ওই দিকটা দিয়ে আসে। আজকে ভোগান্তি কিন্তু রয়েছে আত্রে। আচ্ছা, চরম ভোগান্তি। আর তার মধ্যে একটু চিংড়িঘাটার মতো গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের জায়গা আপনাদের আমরা দেখাবো। যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারা জানেন যেটা রীতিমতো মানে 12 মাসা বললে মনে হয় ভালো হয়, এখানে এতটাই দুর্ভোগ পোয়াতে হয় নিত্যযাত্রীদের। আর তার মধ্যে বৃষ্টি একেবারে সেই প্রবাদ বাক্য গোদের উপর বিস্ফোরার মতো হয়ে ওঠে। আর এই বৃষ্টিতে চারিদিকে প্রবল জল জমেছে, সেই জল বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপনারা নিজেরাই শুনলেন আরও বৃষ্টি হবে, তাহলে ভোগান্তি কোথায় গিয়ে পৌঁছবে তা নিত্যযাত্রীরাই অনুমান করতে পারবেন। সেক্টর 5-এ আসা কার্যত কিন্তু আজকে বিভীষিকার অন্য নাম। তোমাকে দেখাই যে সুকান্ত নগরের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেখানে সুকান্ত নগরের বিভিন্ন গলি জলমগ্ন এবং এই জলমগ্ন অবস্থা কাটাতে এখানে কিন্তু পাম্প চালু করা হয়েছে। পাম্প চালু করে জল বের করে দেওয়া হচ্ছে। সেই জল স্বাভাবিকভাবে চিংড়িঘাটার যে মেইন রোড, সেই মেইন রোডে গিয়ে পড়ছে এবং এই মুহূর্তে যে ছবিটা দুই রাস্তাতেই, যেটা সেক্টর 5-এর দিকে আসছে যে রাস্তা এবং সেক্টর 5 থেকে চিংড়িঘাটা মোড়ে যাচ্ছে যে রাস্তা, দুই রাস্তাতেই কিন্তু যানজট, ব্যাপক আকারে যানজট রয়েছে। অন্তত আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগছে চিংড়িঘাটা থেকে সেক্টর 5 পর্যন্ত আসার ক্ষেত্রে। সর্বত্রই জল জমার ছবি রয়েছে, কিন্তু জল জমার জেরে যে বিপুল যানজট হয়েছে অফিস পাড়ায় সোমবার দিন, নিঃসন্দেহে খুবই দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে চাকা প্রায় গড়াচ্ছে না, এই অবস্থাটাই কিন্তু রয়েছে একেবারে নিকো পার্ক থেকে চিংড়িঘাটা। এই গোটা রাস্তা জুড়ে কিন্তু এই ছবিটাই বারে বারে ধরা পড়ছে। আমরা এবার একটু হাওড়ার দিকে নজর রাখি। শুধুমাত্র কলকাতায় আটকে থাকলে তো হবে না, কারণ হাওড়া সংলগ্ন একেবারে কলকাতাই বলা যেতে পারে। কিন্তু হাওড়াতে এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে, প্রায় 20টা ওয়ার্ড জলমগ্ন। ভাবুন, প্রায় অর্ধেকের কাছাকাছি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে সেখানে। এবং হাওড়ায় কিন্তু পুরো পরিষেবা একটা স্বাভাবিক বড় প্রশ্ন, কারণ সেখানে নোংরা ঘিঞ্জি রাস্তা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুব্রত। হাওড়ার একটা সমস্যা তো সত্যি ঘিঞ্জি রাস্তা, সেটা প্রত্যেক দিনই সমস্যা তৈরি করে, কিন্তু বৃষ্টির জল জমলে সেটা সমস্যা বাড়ায়। তার উপর হাওড়ার কথা যখনই বলি, ইলেকট্রিকের তার যেখানে সেখানে খোলা চেরা পড়ে থাকে। সাম্প্রতিকই আমরা দেখেছি আগের বর্ষাতেই ভয়ানক ঘটনা পর্যন্ত সেখানে ঘটেছে। আজ হাওড়ার কি অবস্থা দেখছে এবং জল নামানোর জন্য কি ব্যবস্থা? দেখো শর্মিষ্ঠা, আমি তোমাকে প্রথমেই ছবিটাই দেখাচ্ছি তোমাকে, যে মানুষের দুর্ভোগ। রাস্তায় কোথাও এক হাঁটু, কোথাও এক কোমর কাছাকাছি জল, বাইক বন্ধ হয়ে যাচ্ছে, স্কুটি বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ চরম দুর্ভোগে পড়েছে। শুধুমাত্র হাওড়া পুরসভার 20টি ওয়ার্ড জলথৈথই এমন অবস্থা না, বালি পুরসভার একাধিক ওয়ার্ড যেগুলো একেবারে মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে, মানুষের বাড়িতে ঘরে জল ঢুকে গিয়েছে এবং তাদের দৈনন্দিন জীবন তাও কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছে। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া থেকে বালি যাওয়ার যে জিটি রোড, লিলুয়া জিটি রোড, লিলুয়া বড় গেটের কাছে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে তোমাকে আমি সেই
ছবিটা দেখাচ্ছি, রাস্তায় একেবারে জলমগ্ন, ব্যবসাদাররা তারা কিন্তু দোকান খুলতে পারেননি, যে পরিমাণে বৃষ্টি হয়েছে। এবং এই বৃষ্টির পরিমাণ যদি আগামী সময় আরও বাড়ে, তাতে করে বোঝাই যাচ্ছে সমগ্র কলকাতা বা হাওড়া সর্বত্রই কিন্তু সমস্যায় পড়বে মানুষ। এবং হাওড়া পুরসভার পক্ষ থেকে এই জল, এই লাগাতার বৃষ্টি যে হয়ে যাচ্ছে, আমি একটু কথা বলবো দাদা একটু কথা বলবো দাদা। রাস্তা ভাঙা, বৃষ্টির জল কতটা সমস্যায় পড়েছে? আর কিছু নেই সমস্যা, গাড়ি সাইলেন্সার ডুবে যাচ্ছে, তারপরে মানুষ পড়ে মরে যাবে। বৃষ্টির পরিমাণ যদি আরো বাড়ে সেক্ষেত্রে কি হবে? কি আবার হবে, মানুষ তো আবার ঘর থেকে বেরোবে না। একেবারে দেখো, মানুষ যেটা বলছে, নিত্য যারা রাস্তায় বেরোচ্ছেন তারা যেটা জানাচ্ছেন যে এখানে দ্রুত পরিষেবা ঠিক করতে হবে। জিটি রোডের অবস্থা হয়, হাওড়ার ভিতরের রাস্তাগুলো কিরকম অবস্থা? তুমি তো আজ করতে পারো, তুমি তো সেখানকার বাসিন্দা, মানে সেইখানে কি সমস্যা দেখা দিচ্ছে? এটা তো জিটি রোড, এটা তো তাও ভালো, একটু রাস্তা চওড়া আছে, কিন্তু ভিতরের দিকগুলো একেবারেই শর্মিষ্ঠা, দেখো তোমাকে বলবো, যেসব ঘিঞ্জি গলি বা ছোট রাস্তা যেগুলো নিচু এলাকায় বিশেষ করে, সেগুলোর অবস্থা কিন্তু একেবারে শোচনীয়, মানুষ দুর্ভোগের সম্মুখীন হয়েছে। এবং হাওড়া পুরসভার পক্ষ থেকে কিন্তু যেটা জানানো হচ্ছে, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তার মোকাবিলা করার জন্য বিভিন্ন জলমগ্ন ওয়ার্ডে বেশি করে পাম্প চালানোর ব্যবস্থা করা হচ্ছে, যাতে দ্রুত এই জল নামে। কিন্তু বৃষ্টির পরিমাণ যদি আগামী সময় আরো বাড়ে, সেক্ষেত্রে কিন্তু চরম দুর্ভোগে পড়বে হাওড়া শহরবাসী। সমস্যার তৈরি হবে, পরিস্থিতি আরো জোরালো হতে চলেছে, কারণ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সংলগ্ন হাওড়াতেও কমলা সতর্কতা জারি রয়েছে। আত্রি, এবার বন্দর শহর ডায়মন্ড হারবার, সেখানকার ছবি দেখাচ্ছি। সেখানকার কি ছবি দেখুন, বৃষ্টিতে যেটা আকছার হয় সেই ছবি ডায়মন্ড হারবার জুড়ে দেখা গিয়েছে, এবং মানুষের ভোগান্তি তার সঙ্গে সঙ্গে সমানভাবে দেখা যাচ্ছে। ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা, একটু নিচু এলাকা, আপনারা জানেন এটা বন্দর এলাকা, আর সেখানে প্রবল বৃষ্টি হলে জল অনেকটা জমে যায়। শুভেন্দু আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন, এখানকার ছবি তুলে ধরছেন। শুভেন্দু, কি অবস্থা ডায়মন্ড হারবারে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, গতকাল রাত ভোর কিন্তু অতি ভারী বৃষ্টিপাত চলেছে ডায়মন্ড হারবার সহ সুন্দরবনের উপকূল এলাকায়। আজকে সকাল থেকে কিন্তু একেবারে বৃষ্টি, অতি ভারী এবং ভারী বৃষ্টি চলছে। আমি চিত্রটা দেখানোর চেষ্টা করবো। ডায়মন্ড হারবার ওয়ার্ডের পুরসভার একেবারে 6 নম্বর ওয়ার্ডে তুমি দেখতে পাচ্ছ, কারণ বাড়ির ভেতরে কিন্তু জল ঢুকে পড়েছে। যে ড্রেনেজ সিস্টেম সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে, জমা জল কোথাও যেতে পারছে না। ডায়মন্ড হারবার পুরসভার একাধিক ওয়ার্ড, 11 নম্বর, 12 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, সমস্ত ওয়ার্ড কিন্তু প্রায় জলমগ্ন। তুমি চিত্র দেখতে পাচ্ছ, একেবারে বাসিন্দাদের বাড়ির ভেতরে টুলু পাম্প বসিয়ে সেই জল বের করার চেষ্টা চালানো হচ্ছে। ফলে এই যে দুপুর সকাল থেকে কিন্তু একেবারে লাগাতার বৃষ্টিপাত চলছে, বাসিন্দারা কিন্তু একেবারে বিপাকে পড়েছেন। এখন জনমানুষ কিন্তু একেবারে শূন্য ডায়মন্ড হারবার পুরসভা এলাকায়, কারণ জলমগ্ন হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোতে পারছে না। এখানকারই এক বাসিন্দাকে পেয়ে গেছি। কি সমস্যা তৈরি হয়েছে এই মুহূর্তে? দাদা, এটা তো বিগত সরকার যে ছিল তারাও ভালো জানে, এখানে পৌরসভা অঞ্চলে হলেও একদম সুনিশ্চিত কোনো পরিকল্পনায় ড্রেনেজ সিস্টেম কোনো কিছু নেই, যার ফলে আজ পর্যন্ত কোনো জল বেরোতে পারছে না। তারপরে প্রত্যেকের ঘরে ঢুকে যাচ্ছে জল, আমরা বাধ্য হয়ে টুল পাম্প করে জল বার করছি। এবং এটা তো মানে পৌরসভার একটা পরিকল্পনা যে এটা বার করবে কী করে জলটা, তারা ড্রেনেজ সিস্টেম কী করে করবে। ড্রেনেজ সিস্টেম তো একদম অনুন্নত, কোনো পরিকল্পনা নেই, যার ফলে মানুষের জল ঢুকে যাচ্ছে। আমরা সকাল থেকে এই জলটাকে বার করার চেষ্টা করছি, কারণ আমাদের দুর্বিষহ হয়ে যাচ্ছে এই জলের সঙ্গে মানুষের মানে সহবাস। আমরা বুঝতেও পারছি, এবং লাগাতার আমরা দেখছি বিভিন্ন জায়গাতে এই নিকাশিটা যে একটা বড় সমস্যা, পরিকল্পনার যে কোনো ছাপ নেই নিকাশিতে, তার ভোগান্তি যে সেটা বারবার পরিষ্কার অভিযোগ করছেন মানুষ। এবার পরের খবর দেব। পাকচর রানা রৌফ, তাকে সাহায্য করার অভিযোগে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। পাকচরকে ভারতের ভুয়ো নথি বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইমরান হোসেনকে। তপসিয়া থেকে ইমরানকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। রানাকে কাঠমান্ডু থেকে কলকাতায় আসতে সাহায্য করারও অভিযোগ রয়েছে ধৃত ইমরান হোসেনের বিরুদ্ধে। সায়ন্ত আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এটাই কলকাতা পুলিশের ক্ষেত্রেও খুব চিন্তার ছিল যে এই নকল নথিপত্র বানাচ্ছে কারা। একে গ্রেফতার করা হয়েছে, আর কি জানা যাচ্ছে? একদমই, দেখো, সম্প্রতি আমরা কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দার গলাতেও কিন্তু এই উদ্বেগের কথা শুনেছিলাম, এবং তারপরেই দেখা যায় কলকাতা পুলিশের কমিশনার কিন্তু কলকাতা পুলিশের এসটিএফ এবং বেঙ্গল এসটিএফকে রাজ্য পুলিশের তরফে স্পেশাল নির্দেশ দেওয়া হয় যে কারা ভুয়ো নথি বানাচ্ছে, কারা ভুয়ো আধার কার্ড বানাচ্ছে,
তাদের উপর যেন নজরদারি বাড়াতে এবং অভিযান চালাতে। এবার দেখা গেল রানার অফ ওরফে ওহাব আলমকে যে কার্ড বানিয়ে দিয়েছিল, অর্থাৎ ভুয়ো নথি বানিয়ে দিয়েছিল, আধার কার্ড বানিয়ে দিয়েছিল, তাকে এই তপসিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে ইমরান হোসেন। সেই ইমরান হোসেনকে গ্রেপ্তার করার পর মূলত এই নেটওয়ার্কের কারা কারা যুক্ত সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে এসটিএফ সূত্রে খবর। একই সঙ্গে এই ইমরান হোসেন কিন্তু ওয়াহাব আলমকে ওরফে রানার অফকে কাঠমান্ডু থেকে কলকাতায় আসা, কলকাতা থেকে বাংলাদেশ বর্ডার হয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা যাবতীয় কাজ করেছিল এই ইমরান হোসেন, এবং যে কারণে ইমরান হোসেনের নামটা রানার অফকে ধরার পরই জানা যায়। এবং ইমরান হোসেনকে গ্রেপ্তার করার পর আর কারা কারা এই নেটওয়ার্কের মধ্যে জড়িয়ে রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে এসটিএফ সূত্রের খবর। ইমরান হোসেন সে প্রথমে তপসিয়া থাকতো, তারপর তিলজলা সে একটা বাড়ি নিয়েছিল, এরপর ফের তপসিয়াতে আসে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে তার কাঠমান্ডু, উত্তরবঙ্গের শিলিগুড়ি, বনগাঁ এবং তার এই সীমান্তবর্তী অংশে কিন্তু একাধিক তার হ্যান্ডস রয়েছে। অর্থাৎ যেটা এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে, সে বিভিন্ন কিন্তু ছোটো ছোটো টিম তৈরি করে রেখেছে যারা কিন্তু এরকমভাবে ভুয়ো আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করে তাদেরকে ওপারে অর্থাৎ ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে অথবা কাঠমান্ডু পাঠায়। অর্থাৎ এই চক্র যে দিনের পর দিন কাজ করেছে, পয়েন্টগুলোতে তার একটা টিম কাজ করে, এটাই আপাতত তথ্য উঠে এসেছে। ধন্যবাদ সায়ন্ত। মানে একের পর এক গ্রেপ্তার হয়েই যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে তাদের নেটওয়ার্কটা তারা কোথায় কোথায় কিভাবে তৈরি করেছিল। আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির নাম ব্যবহার করে এই চরবৃত্তির কাজটা চলেছে। কোচবিহার থেকে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচচর সন্দেহে, তাদেরকে জেরা করে এই চাঞ্চল্যকর তথ্যগুলোই উঠে আসছে। AWES এর লোগো ব্যবহার করে ভুয়ো হোয়াটসঅ্যাপ প্রোফাইল তৈরি করে ধৃত পাকচররা এই সমস্ত কাজ চালিয়ে গেছে। এসটিএফ সূত্রে সেই খবরই রয়েছে। ভারতীয় সেনার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানের পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করেছিল পাকচররা, যাতে কারোর মনে কোনো রকম সন্দেহ না হয়। শুধুমাত্র নাম ব্যবহার নয়, প্রতিষ্ঠানের নাম নয়, প্রতিষ্ঠানের লোগো পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। হোয়াটসঅ্যাপ যে গ্রুপ তৈরি করা হয়েছিল সেখানে লোগো হিসেবে এই AWES এরই লোগো ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ব্যক্তির সঙ্গে তারা যোগাযোগ করেছে, তথ্য আদান প্রদান করেছে বলে অনুমান করছেন তদন্তকারীরা। অর্থাৎ কোচবিহার থেকে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু ভয়ানক একের পর এক তথ্য উঠে আসছে। ভারতীয় সেনার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানে পরিচয় ব্যবহার করেছে, লোগো ব্যবহার করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে, তখন বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করেছে এবং তথ্য আদান প্রদান করেছে। এবং পুরো বিষয়টাই হয়েছে পাক চরবৃত্তি সংস্থা ISI এর মদতে। প্রাক্তন NSG কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন দা, যথেষ্ট উদ্বেগের যে ভারতীয় সেনার প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করছে, নাম ব্যবহার করছে, কিন্তু ISI কাজ কি করছে? এই চরবৃত্তির কাজ করে যাচ্ছে, তথ্য আদান প্রদান করে যাচ্ছে। দেখুন, মানে আর্মি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছে যে খুব বেশি ক্লাসিফাইড তথ্য থাকে তা নয়, তবে সেখানে যেহেতু সিনিয়র অফিসাররা ইনভলভ থাকে, তো ওখানে ওদের একটা রুট বার করার চেষ্টা করেছিল টু পেনিট্রেট অ্যামং দ্য সিনিয়র অফিসার। তো এটা চিন্তার ব্যাপার, কিন্তু আতঙ্ক হবার ব্যাপার নেই। আবার বলছি, সবসময় বলি আমি যে ইন্ডিয়ান যে আর্মি বা ইন্ডিয়ান এন্টায়ার ন্যাশনাল সিকিউরিটি সিস্টেম অনেক মাল্টি লেয়ার্ড হয়। এমন নয় যে দোকান রইলো, যে দরজা খুলে ঢুকলাম, যা ইচ্ছা শপিং করে বেরিয়ে গেলাম, এটা হয় না। তবে এদের অ্যাটেম্প্ট এরা করতেই থাকবে। আমাদের সিস্টেমও যথেষ্ট মজবুত, আমরা এদের ধরতেও থাকবো, এদের অ্যাটেম্প্ট আমরা ফেলও করাবো। এত সহজ নয়। ভারতীয় রাষ্ট্রীয় সুরক্ষা মজবুত হাতে রয়েছে। শান্তিতে থাকুন, নিশ্চিন্তে থাকবো না, ওটা আমাদের ব্যাপার, আমরা ডিল করে নেবো। ডোন্ট ওয়ারি। ধন্যবাদ। এদিকে সোশ্যাল মিডিয়ায় আল কায়দার মতাদর্শ প্রচারের অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য STF এর জালে ভাঙড়ের জানাদুল বেগ ওরফে টুটুল মিয়া আর নোদাখালীর বিল্লাপুরের সফিক শেখ। সমাজ মাধ্যমে এরা বিভিন্ন গ্রুপ খুলেছিল আর দেশ বিরোধী কার্যকলাপ চালাতো, এমনই অভিযোগ। মুগলে আজম ও জেহাদকে সাবিবিল্লাহ নামে 2টো ফেসবুক অ্যাকাউন্ট খোলা ছিল। কিভাবে বিস্ফোরক বানাতে হবে, বিভিন্ন জায়গা থেকে কিভাবে অস্ত্র জোগাড় করতে হবে সেটার নির্দেশ এই অভিযুক্তরা দিত। আর নিশানায় সেনাবাহিনীও ছিল। প্রথম ওনার মোবাইলটা সার্চ করলো, মানে একদম পুরো মানে ওই প্যাক করে মানে সিল করে নিয়ে নিল। বলছে আপনার মোবাইলটা আমরা নিয়ে নিলাম, তার জন্য আমি সিজার লিস্ট দিচ্ছি, এটা আমরা নিয়ে নেব, পরে আপনি আবার পাবেন, আর আপনাকে আমাদের সঙ্গে চলে যেতে হবে। কুলু বেগ মির্জা সাহেব। হ্যাঁ, কী করতেন কি উনি কী করতেন কেউ জানতে পারেনি, বুঝেছেন। উনি আগে এখানে বঙ্গ ডেভেলপমেন্ট সেন্টার মানে একটা NGO হসপিটাল চালাতেন। তারপরে এখানেও NGOর অনেক কাজ করতেন শুনেছি, কিন্তু সবসময় ভিতরে মোবাইল নিয়ে কী যেন একটা করতেন,
আর উনি কারোর সঙ্গে বিশেষ কথা বলতে চাইতেন না, উনি রান্নাবান্না করতে পারতেন না, আমার কাছে খাওয়া দাওয়া করতেন, কিন্তু আমার ওয়াইফ বলছে আমি এইভাবে রান্নাবান্না করি, কারণ উনি খুব সচি ভাই, এই আজকের এই তরকারি ভালো হয়নি আমাকে 2000 টাকা। কতদিন ধরে এখানে আছেন উনি? উনি দীর্ঘ অনেক দিন থেকে আছে, ধরেন 2-2.5 বছর আছে। উনি যেন ওই সব মানে মুসলিম এই মানে সংগঠনের সঙ্গে মানে একটু অভ্যস্ত পরেশগারী লোক। হ্যাঁ, জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগকে আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকেই ভোর রাতে বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অধিকাংশ সময় তিনি বাড়ির ভিতরেই থাকতেন এবং মোবাইলে কাজ করছেন। একদা তিনি ল্যাপটপে কাজ করতেন, কম্পিউটারে কাজ করতেন, কিন্তু তার পরবর্তী সময়ে তিনি মোবাইলেই অধিকাংশ সময়ে তিনি কাজ করতেন বলেই কিন্তু জানা যাচ্ছে। ফলত পুলিশ কী কারণের জন্য তাকে গ্রেপ্তার করেছে এবং এসটিএফের হাতেই বা কী তথ্য এসেছে সেই নিয়েই ইতিমধ্যেই ধোঁয়াশা। আদতে কী কারণের জন্য তিনি গ্রেপ্তার তা জানা যাবে পরবর্তী তদন্তের পরেই। সত্যজিৎ মণ্ডল, TV9 বাংলা, ভাঙড়। কলকাতা বিমানবন্দরে আবার সোনা পাওয়া গিয়েছে, প্রায় 900 গ্রাম সোনা সহ গ্রেফতার করা হয়েছে দুজনকে। রঞ্জিত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। রঞ্জিত, কি খবর? দেখো, 900 গ্রাম সোনা সহ গ্রেপ্তার দুই, যার বাজার ভারতীয় মুদ্রায় যার বাজার মূল্য হচ্ছে 1,35,00,000 টাকা, যেটি বিমানবন্দর এবং NSC বিমানবন্দর থানা সূত্র মারফত খবর। গোপন সূত্র পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে যে বিমানবন্দর থানার পুলিশ কর্মকর্তারা যারা ব্যাংকক থেকে TG 313 ফ্লাইটে আসা দুই যাত্রীকে প্রথমে আটক করে এবং তল্লাশির সময় ওই দুই যাত্রী স্বীকার করেন যে তারা ব্যাংকক থেকে সোনা নিয়ে এসেছেন। এরপরে তাদের সোনা নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয় এবং তারা থানায় টেবিলের ওপর সেই সোনাগুলো রাখেন এবং নিজেদের কাছেই সোনা থাকার কথা স্বীকার করেন এবং উদ্ধারকৃত সোনা সম্ভবত, যেটা পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি, যে 24 ক্যারেটের সোনার মাপের এবং তার বাজার মূল্য ওজন আনুমানিক 900 গ্রাম এবং বাজার মূল্য 1,35,00,000। ধৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ। আপাতত ধন্যবাদ। যে সোনা উদ্ধার হয়েছে সেই সোনার ছবি দেখতে পাচ্ছেন, যার বাজার মূল্য 1 কোটিরও বেশি। আজ থেকে অন্নপূর্ণা যোজনার 3য় পর্যায়ের কাজ শুরু হচ্ছে। এখনো পর্যন্ত 1,45,00,000 মহিলার অন্তর্ভুক্তি হয়েছে। আবেদন করেছেন 1,80,00,000 মহিলা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ গুহ, তার সঙ্গে কথা বলবো। সৌরভ, প্রত্যেকেই একটা উদ্বেগে রয়েছেন যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা পাননি, যে কবে তারা পাবেন। আজ থেকে যে পর্যায়টা শুরু হচ্ছে, ঠিক কি আপডেট রয়েছে? দেখো, কিছুক্ষণ আগেই রাজ্যের দুই মন্ত্রী এবং সচিব পর্যায়ের যে এখানে যে সাংবাদিক সম্মেলন হলো, তাতে আশ্বস্ত করার চেষ্টা হলো যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে বিভ্রান্তি ছড়াচ্ছে সেই জায়গা থেকে বেশ কিছু তথ্য তুলে ধরা হতো। প্রথম কথা হচ্ছে, আজকে থেকে অন্নপূর্ণা ভান্ডার পেতে শুরু করেছেন যারা আবেদনকারী, পাবেন 20 তারিখ পর্যন্ত। একই সঙ্গে তা বলা হয়েছে 19 তারিখ পর্যন্ত, 19 তারিখের পর আবার পোর্টাল খুলে যাবে, যা এখন বন্ধ আছে, তাতে নতুন করে আবার আবেদন করতে পারবেন। মোট 1,80,00,000 আবেদন করা হয়েছে। তার মধ্যে নথি যাচাই করে 1,62,00,000 নথি যাচাই করা হয়েছে। এই 1,62,00,000 যে যাচাই করা, যাদের নথি যাচাই করা হয়েছে, তার মধ্যে 1,45,00,000কে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হয়েছে। এই ঘোষণাটি কিন্তু নবান্ন করলো, যা আজকে থেকে টাকা দেওয়া শুরু হলো। 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়া চলবে এবং 19 তারিখ পোর্টাল আবার নতুন করে খোলা হবে, যাতে যারা পেলেন না তারা পুনর্বার আবেদন করতে পারেন। 1,80,00,000 আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা যোজনা ভান্ডারে। সেখানে এই আগস্ট মাসে মহিলাদেরকে অন্তর্ভুক্তি করা হচ্ছে 1,45,00,000। 1,45,00,000 মহিলাদেরকে অন্তর্ভুক্তি করা হচ্ছে। আরও 4 দিন ধরে আমাদের এই টাকা দেওয়ার কাজ চলবে, 17 আগস্ট থেকে 20 আগস্ট। তার মধ্যে আপনাদেরকে বলি, 1,45,00,000 মহিলা, তাদের অ্যাকাউন্টে অলরেডি আমাদের আজকে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে। হয়তো অনেকে ভাবছেন যে টাকা কেন ঢুকছে না, কেন পাচ্ছেন না। আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা পাওয়ার যোগ্য তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আগামীকাল 18 আগস্ট, আগামীকাল আবার 10 লাখ। এভরিডেই কাজ চলবে, 20 আগস্ট পর্যন্ত আমাদের এই প্রসেস চলবে।
এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখবো। বিধায়কদের সই জাল বিতর্ক, যেটা মামলা চলছিল আদালতে, সেখানে জানিয়ে দেওয়া হলো সই জাল হয়েছিল 5 তৃণমূল বিধায়কের। ফরেনসিক পরীক্ষায় সেই প্রমাণ মিলেছে, হাইকোর্টে দাবি করেছে সিআইডি। অর্থাৎ 5 তৃণমূল বিধায়কের যে সই সেখানে রয়েছে, সেই সই জাল হয়েছিল। ফরেনসিক পরীক্ষায় প্রমাণ মিলেছে, হাইকোর্টে দাবি করেছে সিআইডি। আর কি কি বলা হয়েছে হাইকোর্টেরই বা কি অবজারভেশন জানাবেন প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো, সইজাল মামলায় আপাতত স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার যে এফআইআর হয়েছিল তার বিরুদ্ধে, সেটার রক্ষা কবচের মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত বাড়ছে। কিন্তু বেশ কিছু প্রশ্ন এদিনকে সিআইডির যে তথ্য সেটাতে উঠে আসে। বারবার এই কথা বলা হচ্ছিল যে যারা সই করেছিলেন, 70 জন বিধায়কের সই উঠে এসেছিল, তাদের কি সেই সই জাল হয়েছিল? সেখানে দেখা যাচ্ছে যে সিএফএসএল এর কাছে যে রিপোর্ট পাঠানো হয়েছে, সেখানে 5 জন বিধায়ক অন্তত এমন রয়েছেন যাদের সই জাল করা হয়েছিল। এর আগে আমরা দেখেছি যে বহু বিধায়ক বাইরে এসে বলেছিলেন যে তারা সেদিনকে রেজলিউশনে জানাননি কে বিরোধী দলনেতা হবেন, অর্থাৎ 6ই মে তারা জানাননি, অথচ তাদের সই ছিল। অনেকে অনুপস্থিত ছিলেন। আজকে সেই বিষয়টিতে রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়ে দেয়, সিআইডির যে রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে যে 5 জনের সই জাল করা হয়েছে। এখানেই শেষ নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি বলেন যে শুধুমাত্র একজন পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে এই কাগজটি ফরওয়ার্ড করা হয়, অর্থাৎ 6ই মে যে মিটিং তো হয়, সেখানে যারা সই করেছিলেন সেই কাগজটি জেনারেল সেক্রেটারি হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছিল স্পিকারের কাছে। তাহলে তার রোলটা কোথায় রয়েছে? এখানে এই বিস্ফোরকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন যে সেদিনে যাবতীয় ডকুমেন্টস চেক করা, পরীক্ষা করার দায়িত্ব ছিল ফিরহাদ হাকিম, অর্থাৎ ববি হাকিমের দায়িত্বে ছিল। তাহলে কিভাবে এটা জাল হচ্ছে বা কারা এসেছিলেন, তাদের জাল সই করা হয়েছে, সে বিষয়টাই তিনি ভালো বলতে পারবেন। কার্যত এরকমভাবে যখন একটা ভালো তৃণমূল, অন্যদিকের তৃণমূল ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে ফের উঠে আসে প্রশ্ন, সেই সময় বিচারপতি কৌশিক চন্দ্রের বক্তব্য যে প্রাথমিক যে তদন্তে উঠে এসেছে যে বিষয়গুলি, তাতে খুব একটা সন্তুষ্ট হতে পারছে না আদালত। কারণ শুধুমাত্র জেনারেল সেক্রেটারি হিসেবে একজন যদি একটা কাগজ ফরওয়ার্ড করে থাকেন, তাকে এই মুহূর্তে নথি জালিয়াতি তিনি করেছেন সেটা বলতে রাজি নয় আদালত। ফলে তার রক্ষা কবচের মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ঋতব্রত তৃণমূলের মুখপাত্র প্রসূন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন, মালদা চাচলের বিধায়ক। প্রসূন বাবু, একটা বিষয় যে হ্যাঁ, আদালতে সিআইডি পরিষ্কার করে বলে দিয়েছে যে 5 বিধায়কের যে সই রয়েছে সেটা জাল হয়েছে, ফরেনসিক রিপোর্টে এটা বলা হয়েছে। তবে কৌশিক চন্দ্র বিচারপতি তিনি কিন্তু বলছেন যে না, তদন্ত করুন। একজন জেনারেল সেক্রেটারি লেটার প্যাডে গেছে, মানে তিনি সেই জাল নথি করিয়েছেন, সেটা এখনো পর্যন্ত তিনি বিশ্বাস করছেন না, তিনি আরো তদন্ত চাইছেন। পুরো বিষয়টা নিয়ে আপনাদের রিয়াকশন? দেখুন, এই সিআইডি রিপোর্ট থেকে একটা বিষয় খুব পরিষ্কার যে বেশ কিছু বিধায়ক, যে সংখ্যাটা সিআইডি মেনশন করেছে, দে আর ইন এ বেটার পজিশন টু টেল, তাদের সই পোস্ট করা বা জাল করা হয়েছিল। সেটা আপনারাও বলছেন মিডিয়া রিপোর্টে যে এটা সিআইডি নাকি সাবমিট করেছে। রিপোর্টটা তো আমি দেখিনি, আপনাদের কথা শুনে আমি রিয়াকশন দিচ্ছি। এখন এই যে বিষয়টি সিআইডি আজকে রিপোর্টেডলি কোর্টে উত্থাপন করেছে বা সাবমিট করেছে, হুইচ ইজ অ্যান অফিসিয়াল রিপোর্ট, সেটা কিন্তু অত্যন্ত সিরিয়াস বিষয় এবং তাৎপর্যপূর্ণ। সংখ্যাটা 4 হোক, 5 হোক, 10 হোক, 15 হোক, 5 জন, তার থেকেও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটাও এরকম হবে কেন। ফলে যে লিডারশিপ ওখানে প্রেজেন্ট ছিলেন বা যে লিডারশিপ মিটিং কনভেন করেছেন এবং যে লিডারশিপ সেটা ফরওয়ার্ড করবেন, ফরওয়ার্ড করার আগে তো তিনি নিশ্চয়ই স্যাটিসফাইড হবেন যে সমস্ত কিছু ওকে আছে, তবেই তো কিছু একটা ফরওয়ার্ড করা হয়। কারণ ফরওয়ার্ড যেটা করা হচ্ছে একটা ডকুমেন্টসকে, সেইটা কাকে ফরওয়ার্ড করা হচ্ছে? সেটা বিধানসভায় ফরওয়ার্ড করা হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গের ডেমোক্রেসির সব থেকে বড় মন্দির বা পীঠস্থান। এখানে কোনো কাগজ তো মেকানিক্যালি ফরওয়ার্ড করা যায় না, সেটাকে ডিউ কেয়ার অ্যান্ড কশন নিয়ে উল্লেখ করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেছেন যে ওই মিটিংয়ে ফিরহাদ হাকিম ছিলেন এবং তিনিই সমস্ত নথি যাচাই করেছিলেন, যে ফিরহাদ হাকিম কিন্তু এই মুহূর্তে ঋতব্রত শিবিরে। দেখুন, যে কোনো লার্নেড অ্যাডভোকেট তিনি তার কোর্টে সাবমিশন রাখবেন, এটা নিয়ে কোনো বক্তব্য নেই, সেটা তার পূর্ণ স্বাধীনতা এবং লিগ্যাল রাইট থাকে। এখন সে বিষয়ে কোর্ট কি অবজারভেশন দেয়
বা সেটা নিয়ে সিআইডি কি বলে সেটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। তার ডিফেন্স লয়ার তার জন্য সওয়াল করবেন, তিনি তার কথা বলবেন, এটা খুব নর্মাল একটা প্রসেস। কিন্তু আলটিমেটলি যে অথরিটি এটাকে ফরওয়ার্ড করে সেই অথরিটি কিন্তু একটা রেসপন্সিবিলিটি আসে। এবার মহামান্য আদালত বিষয়টিকে যেভাবে দেখবেন, আদালতের উপরে তো কারোর আমাদের মতামত নেই, তবে কমন সেন্স অ্যাপ্লাই করে বা ইনভেস্টিগেশনে যে নর্মাল প্রসিডিউর অ্যাপ্লাই করে বোঝা যাচ্ছে যেখানে একটি সিরিয়াস অ্যানোমালিজ হয়েছে এবং সেটা কিন্তু সিআইডি রিপোর্টে আজকে স্পষ্ট হয়ে গেছে। সই জাল মামলা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ বেড়েছে, কিন্তু আরো একটা বিপদ তার বেড়েছে। তার কারণ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করায় কলকাতা হাইকোর্টের দুয়ারে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বিদেশ যাবেন, ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু তার আগে তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে। কি কারণে, এই কারণটা জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, কি বলা হয়েছে আবেদনে? হাইকোর্টের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানতে চেয়েছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, বিদেশ যাওয়ার তার কথা রয়েছে, কিন্তু তার আগে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে। ইনি আদালতের দ্বারস্থ হয়েছেন। শ্রাবন্তী, কি জানতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আদালতের দ্বারস্থ কেন? দেখো, শীর্ষ আদালত সম্প্রতি স্বস্তি দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাকে বিদেশ যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। চোখের চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতেই পারেন, এমনটাই পর্যবেক্ষণের পরে নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের সমস্যায় পড়েছেন। তার কারণ তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। ফলে এভাবে যদি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয় তাহলে তার বিদেশ যাত্রার সমস্যা হতে পারে। এটা নিয়েই তার আইনজীবী এদিনকে দৃষ্টি আকর্ষণ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। সেখানে স্পষ্টভাবে তার আইনজীবী জানতে চান যে যদি কোনো ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট সিজ করতে হয়, ফ্রিজ করতে হয়, তাহলে যে আইন মোতাবেক সাধারণভাবে ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হয়। সাধারণভাবে তৃণমূল কংগ্রেসের যখন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল এই একই যুক্তি দেওয়া হয়েছিল। কেন ম্যাজিস্ট্রেটের কাছে না গিয়ে সরাসরি এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সরাসরি ফ্রিজ করে দেওয়া হচ্ছে, সে বিষয়ে তারা জানতে চান। আগামী বুধবার এই মামলা শুনবেন বিচারপতি কৃষ্ণা রাও। ধন্যবাদ। ওনার টাকা মানে তো মূলত লুটের টাকা। কিসের টাকা? লিপসার বাউন্স হলেও লুটের টাকা, আর অন্য কি উনি করেছেন যেখান থেকে উনি ইনকাম করেছেন? না, মূলত লুটের টাকা। সে লুটের টাকা ফ্রিজ হলে অসুবিধে কি আছে? তারপরে আরো কত অ্যাকাউন্ট আছে, আরো কত ব্যবস্থাপনা আছে, অন্য কোনো দেশে কি আছে, সেগুলো খুঁজে বার করাটা কিন্তু জরুরি। এই যে যাবেন বিদেশে বলে অতগুলো সুটকেস বড় বড়, খোঁজ নেওয়া উচিত। রাজনীতিকে কলুষিত করার যারা মাথা, তার মধ্যে উনি একজন, নিয়ে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গের বাঙালির অভিষেকের বিদেশ ভ্রমণ, তার ব্যাংক অ্যাকাউন্ট, এইসব নিয়ে কোনো আগ্রহ নেই। তার কারণ সবাই জানে যে মুড়ির টিন সেই শান্তির বাড়িটা ঘুরে আবার কালীঘাটে গিয়ে পৌঁছতো। সুতরাং মানুষ জানে যে কারার টাকা চুরি করেছিল এবং এইসব অ্যাকাউন্টের টাকার উৎস কি, কোথা থেকে এসেছে, কত লোকের কান্না, চোখের জল, অপমান, সেই সবের মূল্য ওইসব টাকায় চোকানো আছে। সুতরাং মানুষ এই নিয়ে কোনো কিছু ভাবছে না। পুরনিয়োগ দুর্নীতিতে তদন্তে বা নতুন করে সিবিআই আবার অ্যাকশনে, ফাইল খোলা হচ্ছে, পুরো অফিসারদের ফের তলব করছে কেন্দ্রীয় এজেন্সি। আমরা সুশোভন আমাদের প্রতিনিধির কাছেই জানবো। সুশোভন, একেবারে রাঘব বোয়াল একের পর এক তারা ধরা পড়েছে, এবার কেন্দ্রীয় এজেন্সি আর কি জানতে চাইছে, কিভাবে এবার তদন্ত আরো শুরু হচ্ছে? দেখো, যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে সিবিআই আগেই বেশ কিছু জায়গায় তল্লাশি করেছে। গতকাল দক্ষিণ দমদম পুরসভা 5 জনকে ডাকা হয়েছিল, জিজ্ঞাসাবাদ হয়েছে। এবার বরানগর, কামারহাটি, দমদম পুরসভা এবং একেবারে নিউ ব্যারাকপুর পুরসভা, এই সমস্ত পুরসভারও কিন্তু যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা রয়েছেন তাদের কিন্তু ইতিমধ্যে ডাকা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ তুমি জানো যে অয়নশীলের যে কোম্পানি এবিএস ইনফোসিস প্রাইভেট লিমিটেড, সেখান থেকে কিন্তু দেখা যায় যে একেবারে রেড চার্ট বেঁধে কিন্তু বেশ কিছু চাকরি বিক্রি হয়েছে, সেখানে বেশ কিছু নাম উঠে আসে। এবার তাদের এবার বর্তমানে রাখা হচ্ছে এবং ডেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত এগুলো কিভাবে, কার বিনিময়ে এই যে চাকরিগুলো দেওয়া হয়েছে, যার জন্য জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বলা ভালো কোমর বেঁধে নেমেছে সিবিআই। ধন্যবাদ।
মালদায় নিয়ে যাব। মালদায় একটা ঘটনা ঘটেছে, যে ঘটনা আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি, কিন্তু সেই ঘটনাটা মোড় নেয় একটু পরের দিকে এক সাংসদের বক্তব্য। আমরা পুরোটা দেখাবো, তবে প্রথমে ঘটনাটা আপনাদেরকে দেখাই। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা, তার উপর ডিম হামলা করা হয়। রতুয়া থানা থেকে বের করার সময় এই পরিস্থিতি তৈরি হয়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভতোষ। শুভতোষ, এই নেতার বিরুদ্ধে কি অভিযোগ এবং যারা সেখানে এই হামলা চালায়, বিক্ষোভ দেখায়, তাদের কি দাবি? তারা কি কোনো রাজনৈতিক দলের না সাধারণ মানুষ? দেখো, শ্রবণ কুমার দাস তিনি শামসি তৃণমূল নেতা তো বটেই, এবং শামসি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান ছিলেন তিনি, এবং তাকে গত 13ই আগস্ট পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং ঠিকাদাররা অভিযোগ করে যে বিভিন্ন কাজের বরাত পাইয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা সে কাটমানি নিত, এবং সে এমনও হয়েছে যে সে টাকা দেওয়া প্রলোভন দেখিয়ে, কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে নিয়েছে, কিন্তু কাজও দেয়নি, প্রতারণা করেছে। তো এরকম ভাবে বিশেষ করে একজন ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশ গত 13ই আগস্ট গ্রেপ্তার করে, এবং তারপরে তাকে পুলিশ হেফাজতে নেয়। আদালত নির্দেশ দেয় 3 দিনের, এবং আজকে এতদিন পুলিশ কাস্টডিতে থাকার পরে আজকে যখন আবার আদালতে নিয়ে যাওয়ার জন্য থানা থেকে বের করা হয়, তখনই কিন্তু বহু মানুষ তাদেরকে ডিম ছড়ে, এবং সেখানকার বেশিরভাগ স্থানীয় বাসিন্দারা ছিল, ব্যবসায়ী ছিল, ঠিকাদাররাও ছিল। এটা কোনো নির্দিষ্ট কোনো দল, তারই প্রতারণা এবং দুর্নীতির যারা সরাসরি শিকার হয়েছে, তারা সেখানে যায়, তারা সেখানে স্লোগান দেন, চোর স্লোগান দেন, এবং এইভাবে ডিম ছুঁড়ে তাকে মারেন। এইখানে ঘটনাটা কিন্তু শেষ নয়। ডিম হামলার পাল্টা কি কোথাও বন্দুক হামলা? এই কথা আমরা বলছি না, এই কথা বলছেন কালীঘাট মন্ত্রী তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। কি বলেছেন তিনি? নিজেদের কাছে লাইসেন্সড বন্দুক রাখুন, কেউ ডিম ছুঁড়লেই তার দিকে কি তাহলে তাক করা হবে বন্দুক? এরকমই তো প্রশ্ন উঠছে। আত্মরক্ষার কথা বলে বন্দুক হামলার হুমকি দিচ্ছেন কালীঘাট তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ। কি বলেছেন শুনবো। स्कूल में डीम देने के लिए बंद कर दिया, लेकिन लोग को डीम मार रहा है। डीम खाने के लिए कि मारने के लिए? हम भी अपने सुरक्षा के लिए, हम भी अपना पिस्तौल का लाइसेंस ले रहा है। हमको अपना सेल्फ डिफेंस करने का अधिकार है, और हम कोई डरने वरने वाला आदमी नहीं। हम इंडिया के लिए क्रिकेट खेला है, भारत मां की आन बान शान मान मर्यादा के लिए क्रिकेट खेला है। ये लफंगा लोग बीजेपी का, जो लोग आजादी में, ये आरएसएस वाला जिसका कि बच्चा है बीजेपी, ये लोग कभी भी आजादी में सहयोग नहीं दिया। কীর্তি আজাদের বক্তব্য শুনেন। একটা বিষয় তো সত্যি আমরা দেখে আসছি, রাজ্যে পালা বদলের পর যখনই কোনো কোথাও তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে, বিভিন্ন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে, তখন সেখানে বেশ কয়েকজন গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, ডিম ছুঁড়ছেন। সত্যি যেটা সমালোচনা হচ্ছে সর্বত্র, এবং সমালোচনা হওয়ারই মতন। কিন্তু সেক্ষেত্রে কালীঘাট মন্ত্রী তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, তার এই বক্তব্য বিতর্কের আজকে একটু বাড়িয়ে দিল, কারণ তিনি তো বলছেন লাইসেন্সড বন্দুক রাখার কথা। প্রত্যেকের সত্যি আত্মরক্ষার অধিকার রয়েছে, কিন্তু আত্মরক্ষা কোথাও বন্দুক তাক করে, ডিমের পাল্টা কোথাও বন্দুক হামলার নিদান দিচ্ছেন কি কালীঘাট তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ? স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, কীর্তি আজাদ বলছেন যে লাইসেন্সড বন্দুক কাছে রাখুন, প্রত্যেকের আত্মরক্ষার অধিকার রয়েছে, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতারা হেরে যাওয়ার পরে বুঝতে পারছেন না যে তাদের জমিদারিটা চলে গেছে। এখনো তারা ভাবছেন তারা পশ্চিমবঙ্গের জমিদার। আর কীর্তি আজাদের মতো ব্যক্তিদের কাছ থেকে এর থেকে বেশি কিছু পশ্চিমবঙ্গের মানুষ আশাও করেন না। উনি তো পশ্চিমবঙ্গের মানুষ নন, পশ্চিমবঙ্গের সংস্কৃতি সম্পর্কে ওনার কোনো আইডিয়াও নেই। উনি মূলত বিহারের লোক, বড় হয়েছেন দিল্লিতে, দিল্লিতেই থাকতেন। দিল্লি থেকে উড়ে গিয়ে উনি যদি ভাবেন যে বাংলার মানুষের প্রতি উনি গুলি চালানোর কথা ভাববেন লাইসেন্স বন্দুক দিয়ে, তাহলে ওনাকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা বাংলার প্রশাসন করবে। আমি তো বলবো ওনার বিরুদ্ধে এফআইআর করা। বাঁকুড়ার ইন্দাসে ককরোচ জনতা পার্টির সমর্থকের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, সেই খবর আপনাদেরকে দেখিয়েছি। ঘটনায় 3 জনকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু বিচারের দাবিতে সিজেপি কর্মী শেখ আব্দুল হাফিজের পরিবারের পাশে এসএফআই। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তারা। মৃতের বাড়িতে যাওয়ার কথা রয়েছে সিজেপি নেতাদের। গতকাল এই ঘটনায় 8 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 13ই আগস্ট সিজেপি নেতার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলে সিজেপি, যদিও এর মধ্যে রাজনীতি নেই বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমার বাবার তো কোনো দোষ ছিল না। স্কুল ঠিক করা কোনো একটা অপরাধ নয়, পুরো দেশ জানে। স্কুল ঠিক করা কি কোনো অপরাধ নয়?
তো যদি স্কুল ঠিক করা যদি অপরাধ হয়, হ্যাঁ আমি অপরাধ করেছি, আমার বাবা অপরাধ করেছে, আর যদি আমার জাস্টিসের কথা বলি, জাস্টিস যদি আমাকে দিতেই হয়, সমগ্র আমার ওয়েস্ট বেঙ্গলে আমার দেশে স্কুল ঠিক করে দিন, আর যারা অভিযুক্ত আছে তাদের চরম শাস্তি ব্যবস্থা করুন, ব্যাস। নিজের গ্রামে ফিরে আসবার পরে নিজের গ্রামের নিজে যে স্কুলটায় পড়েছে ছোটবেলায়, সেই প্রাথমিক স্কুলটা ভাঙাচোরা অবস্থা, সেটার পরিকাঠামো উন্নয়নের জন্য কথা বলতে গিয়েছিল। এই হচ্ছে অপরাধ। তার জন্য গণপিটুনি, বাড়িতে হামলা, বাড়ি ঘিরে রাখা, বাবাকে মারতে মারতে খুন, ভাবা যাচ্ছে না। বিজেপি একটা ধাঁচা তৈরি করছে বাংলাতে, যে কেউ সরকারকে প্রশ্ন করলেই, কেউ শাসক বিরোধী কথা বললেই, সে যদি মুসলমান সম্প্রদায়ের হয় তাকে সরাসরি হয় পাকিস্তানি নয় বাংলাদেশি, এইসব বলে হচ্ছে যে ঘুষপেটিয়া, এইসব বলে হচ্ছে যে তাকে দাগিয়ে দেওয়া, তকমা দিয়ে দেওয়া, এবং তারপর মব লিঞ্চিং, গণপিটুনি, খুন করে দেওয়া। যে ছেলেটা গোটা দেশের ছাত্র আন্দোলনের অংশ হওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে দিল্লি চলে গিয়ে সেখানে 20 দিন, 23 দিন, 25 দিন থেকেছে, সেই ছেলেটা যাতে লেখাপড়া নিয়ে কোনো কথা না বলে, ওর মুখটা বন্ধ করে দেওয়ার জন্য এই কাজ করলো। এদিকে এই ঘটনায় গতকাল শুভেন্দু অধিকারী তিনি বলেন যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকে আড়াল করা হবে না। যদি এই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি থাকে তাহলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, তার বক্তব্য। পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। পরিবারের পক্ষ থেকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 2 জনকেও গ্রেপ্তার করতে বলা হয়েছে। এর বাইরেও আরও সন্দেহজনক 5 জনকে আটক করা হয়েছে, 8 জনকে ধরা হয়েছে। পুলিশ পরিবারের পাশে আছে এবং পরিবার যেমন যেমন তারা পুলিশকে অভিযোগ করেছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং কঠোর ব্যবস্থা নিচ্ছে। কোনোভাবে কাউকে আড়াল করার বিষয় নেই। তদন্ত করে দেখতে হবে, যদি গাফিলতি থাকে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হতে হবে। কিন্তু ঘটনা ঘটার পরে যা যা পরিবার চেয়েছে সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নিয়েছে, এইটুকু আমি বলতে পারি। কোথায় সিজেপি আছে, কারা নেতা আমরা তো জানি না, পাবলিকও জানে না। কিছু লোক এই সুযোগে নেতা হওয়ার সুযোগ করছে, যদি উৎপাত করে পুলিশ তাকে দেখবে।